হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় লেকচার 5 নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই কার্যকরী হবে, কারণ এই টপিকগুলো থেকে প্রতি বছরই সৃজনশীল প্রশ্ন হয় এবং মুদ্রাস্ফীতি অধ্যায় থেকে যত গাণিতিক সমস্যা আছে আজকে আমরা প্রতিটা বিষয় একেবারে ধরে ধরে আলোচনা করব। আমি যদি তোমাদেরকে একটু বলি যে এই পার্টের মধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, এক নম্বর হচ্ছে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা। আমরা তো মুদ্রাস্ফীতি কি এগুলো নিয়ে বিস্তারিত অনেক আলোচনা করেছি, আর এখানে আলোচনা করব মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা। সেই সাথে মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের জন্য সূচক পদ্ধতির ব্যবহার, এখান থেকে প্রশ্ন হয়, সেই বিষয়গুলো আমরা খুঁটিনাটি আলোচনা করব। আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্র। দেখো, মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের জন্য একদম সহজ এবং সিম্পল একটা সূত্র, সেটা হচ্ছে দেখো Pn মাইনাস P0 ডিভাইডেড বাই P0 গুণ হচ্ছে 100। তাহলে একটু আমার সাথে বলো তো মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্রটা কি? Pn মাইনাস P0 ডিভাইডেড বাই P0 গুণ 100। Pn মাইনাস P0 ডিভাইডেড বাই P0, Pn মাইনাস P0 ডিভাইডেড বাই P0, Pn মাইনাস P0 ডিভাইডেড বাই P0, Pn মাইনাস P0 ডিভাইডেড বাই P0 গুণ কত? 100। এটা হচ্ছে মুদ্রাস্ফীতির হারের সূত্র। এখন যদি বলা হয় Pn, তাহলে Pn মানে হচ্ছে বর্তমান বছরের মূল্য। বর্তমান বছরের মূল্য মানে চলতি বছরের মূল্য আর কি, বর্তমান বছরের মূল্য বা চলতি বছরের মূল্য। আর P0 যদি বলা হয় সেটা হচ্ছে আগের বছর। আগের বছর যেই কথা, বৃত্তি বছর একই কথা। আগের বছরের মূল্য, আগের বছরের মূল্য বা বৃত্তি বছরের মূল্য, আগের বছরের মূল্য বা বৃত্তি বছরের মূল্য, আগের বছরের মূল্য বা বৃত্তি বছরের মূল্য, আর গুণ করতে হবে কত দিয়ে? 100 দিয়ে। তাহলে একটু আমার সাথে সাথে বলো তো, Pn মানে হচ্ছে চলতি বছরের মূল্য, Pn মানে হচ্ছে চলতি বছরের মূল্য, Pn মানে চলতি বছরের মূল্য, Pn মানে কি হবে? Pn মানে কি হবে? চলতি বছরের মূল্য। আর P0 মানে হচ্ছে আগের বছরের মূল্য, P0 মানে হচ্ছে আগের বছরের মূল্য। তাহলে আমি একটা সহজ একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, তুমি এখন অ্যান্সারটা ক্যালকুলেশন করে বের করে আমাকে বলবা। দেখো আমি এই পাশে একটু দিচ্ছি, দেখো এই পাশে একটা তোমাকে ছোট্ট ম্যাথ দিচ্ছি। একটি কলমের দাম, একটি কলমের দাম, ওমার রে আমার লিখে দেখছো নি, হচ্ছে না। কলমের দাম 10 টাকা। একটি কলমের দাম কত টাকা? 10 টাকা। 2024 সালে, মানে সাল সহ দিলাম আর কি, 2024 সালে কলমটির দাম 2023 সালে 5 টাকা ছিল। কত টাকা ছিল? 5 টাকা ছিল। মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। কিসের হার? মুদ্রাস্ফীতির। আমি কিন্তু মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। আচ্ছা আমি একটু বলে দিই তোমাদেরকে, একটু কাজটা সহজ করি। আমি তোমাদের জন্য এই টপিকগুলোর উপর ভিত্তি করে বিগত সালের অনেকগুলো কোয়েশ্চেন অ্যানালাইসিস কিছু সলভ ক্লাস নিয়েছি। সেই ক্লাসগুলো তোমরা ইউটিউবে পাবা, সবগুলো ক্লাস আমি লিঙ্ক নিচে দিয়ে দিব। দেখো সিকিউ কিছু ক্লাস আছে তোমাদের উপরে, কিছু মানে একদম যা লাগবে তা আসলে। যেমন প্রত্যেকটা অধ্যায়, বিশেষ করে সপ্তম অধ্যায়ের মুদ্রাস্ফীতির উপরে ভিত্তি করে আমি কিছু সিকিউ ক্লাস নিয়েছি, কীভাবে মুদ্রাস্ফীতির হার সলিউশন করবা সেই ক্লাসগুলো দেখিও। সকল প্রশ্নের সমাধান হবে, মানে তুমি আমাকে কাছে পেলে যে কোয়েশ্চেনগুলো করতাম, যেগুলো তোমার মনে প্রশ্ন জাগতো, সেগুলোর উপর ভিত্তি করে আমি ক্লাসগুলো নিয়েছি। ওই ক্লাসগুলো দেখলে এর বাইরে কোনো প্রশ্ন তোমার মধ্যে জন্মাবে না। আচ্ছা তাহলে আমি একটু যদি বলি, দেখো একটি কলমের দাম 2024 সালে কত টাকা? তাহলে 10 টাকা। এটা হচ্ছে বর্তমান বছরের মূল্য, এটা হচ্ছে Pn। আর এর আগে 2023 সালে কত ছিল? 5 টাকা। এটা হচ্ছে P0। এখন মানগুলো বসায় দাও তো, মানগুলো বসায় দাও। দেখো আমি Pn মানে হচ্ছে 10 টাকা, P0 মানে 5 টাকা, নিচে কত টাকা হবে? নিচে হচ্ছে 5 টাকা গুণ হচ্ছে কত? 100। গুণ কত? 100। তাহলে দেখো উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 5, গুণ হচ্ছে কত? 100। তাহলে এখন নিচে যদি দিই সেটা হচ্ছে কত? 100%। যেহেতু হার বের করতে বলেছে, 100 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। তার মানে কত পার্সেন্ট? 100%। তাহলে এখানে যে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে বলেছি, আমরা এক কথায় উত্তর দিতে পারবো মুদ্রাস্ফীতির হার কত পার্সেন্ট? 100%। আচ্ছা
আমি একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এক্ষেত্রে যদি বলা হয় মুদ্রাস্ফীতির পরিমাণ কত, পরিমাণ, তাহলে দেখো আগে ছিল 5 টাকা, এখন হচ্ছে 10 টাকা। এই যে 5 টাকা যে বৃদ্ধি পেয়েছে, এটাই হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ। এটা হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ। শোনো, এটা হচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ, তার মানে টাকার অঙ্কে। মুদ্রাস্ফীতির পরিমাণ মানে হচ্ছে টাকার অঙ্কে। আর যদি বলা হয় মুদ্রাস্ফীতির হার, তখন তোমাকে ক্যালকুলেশন করে এভাবে এই সূত্র দিয়ে Pn মাইনাস P0 ডিভাইডেড বাই P0, বাংলায় বললে বর্তমান বছরের মূল্য মাইনাস হচ্ছে আগের বছরের মূল্য, নিচে ভাগ করতে হবে আগের বছরের মূল্য দিয়ে। কি দিয়ে? আগের বছরের মূল্য দিয়ে, আর 100 দিয়ে গুণ করতে হবে। আশা করি তুমি একদম সহজে এই বিষয়টা পারবা, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে কিছু কিছু বইয়ের মধ্যে দেখবা, কিছু কিছু প্রশ্নে দেখবা আর কি, কিছু কিছু বইয়ের মধ্যে দেখবে এই পিএনের জায়গায় পিএন না দিয়ে এখানে দেওয়া আছে পিটি। কি দেওয়া আছে? পিটি। পিটি মানে একই কথা, যে বর্তমান বছরের মূল্য। আবার P0 না দিয়ে মানটা দেওয়া আছে এরকম, যে পিটি -1 এভাবে দেওয়া আছে। তার মানে নিচে P0 না দিয়ে দেওয়া আছে কি পিটি -1 এভাবে দেওয়া আছে। তার মানে এগুলো হচ্ছে আগের বছরের মূল্য, এই আগের বছরের মূল্য। তার মানে একই কাজ, কিন্তু এক একটা বই এক একভাবে দিচ্ছে আর কি। তার মানে পিটি মানে বর্তমান বছরের মূল্য, আর পিটি -1 মানে আগের বছরের মূল্য গুণ 100 দিয়ে গুণ করতে হবে। এগুলো ন্যাচারাল কাজ। এখন একটু তোমাদের সুবিধার জন্য বলাটা, মনে করো এটা হচ্ছে 2024 সাল। কত সাল? 2024 সাল। এখন এটা হচ্ছে বর্তমান বছরের মূল্য দেওয়া আছে 2024 সালের, বর্তমান বছরের মূল্য দেওয়া আছে 2024 সালের। এটা নিয়ে তোমার কোনো ডাউট নেই, তুমি সহজে করতে পারবা। কিন্তু মনে করো বৃত্তি বছর যেটা দেওয়া আছে, এটা মনে করো দেওয়া আছে 2014 সাল। এটা হচ্ছে বৃত্তি বছর। এটা কি বছর? মানে বৃত্তি বছর মানে আগের বছর আর কি। বৃত্তি বছরের মান দেওয়া আছে 2010। এখন মাঝখানে ব্যবধান কত? 10 বছর ব্যবধান। এখন মুদ্রাস্ফীতির হার যখন বলেছে, যদি আগের বছর মানে 24, 23, 22, 21 এরকম যদি দেওয়া থাকে, তোমার কাজটা সহজ, মানগুলো বসে দিলে অ্যান্সার চলে আসবে। তবে মাঝখানে যদি ব্যবধান অনেক বছর হয়, মানে যেমন এখানে 9 বছর, মানে 2 এর অধিক যদি মাঝখানে ব্যবধান হয়, তখন তোমাকে মুদ্রাস্ফীতির হার যেটা নির্ণয় করবা, ওইটা যত বছর ব্যবধান তত বছর দিয়ে ভাগ করতে হবে। মনে করো এখানে একটু 100% পেলাম না আমরা, তাহলে এটা হচ্ছে মনে করো মান দেওয়া ছিল 2024 এবং 2010, তার মানে মাঝখানে কত বছরের ব্যবধান? 10 বছর। তার মানে এটা 10 দিয়ে ভাগ করতে হবে। তো 10 দিয়ে ভাগ করলে এই 10% হচ্ছে মুদ্রাস্ফীতির হার। এটা কি 10% হচ্ছে কি মুদ্রাস্ফীতির হার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি 2 এর অধিক বছরের ব্যবধান দেওয়া থাকে, তখন এমসিকিউ সলিউশন করার সময় এমসিকিউ এবং সিকিউ সলিউশন করার সময় জাস্ট হচ্ছে এন দিয়ে ভাগ করলে হবে, যে কত বছর, মানে প্রতি বছরের মুদ্রাস্ফীতিটা আলাদা করে তোমার জন্য বের করা সহজ হবে। আশা করি এই পার্টগুলো তুমি সম্পূর্ণটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে মুদ্রাস্ফীতি পরিমাপের গাণিতিক যে পদ্ধতি সেটা আমরা দেখলাম। এখন দেখবো হচ্ছে মুদ্রাস্ফীতি পরিমাপের 3 ধরনের সূচক পদ্ধতি আছে। একটা হচ্ছে ভোক্তার দাম সূচক, ইংলিশে যেটাকে বলা হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার কি বলা হয়? কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আবার উৎপাদকের দাম সূচক, প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তাহলে এটার সংক্ষিপ্ত আকারে বলি সিপিআই। আর প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স মানে হচ্ছে পিপিআই। এটা হচ্ছে পিপিআই, কনজিউমার প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স। আর অব্যক্ত অবমূল্যায়ন পদ্ধতি জিএনপি, এটাকে বলা হচ্ছে জিএনপি ডিফ্লেক্টর। এটা কি বলা হয়? জিএনপি ডিফ্লেক্টর বলা হয়। এটাকে বলা হয় জিএনপি কি বলা হয়? ডিফ্লেক্টর। তার মানে ভোক্তার দাম সূচক কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই, উৎপাদকের দাম সূচক প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স পিপিআই, আবার অব্যক্ত অবমূল্যায়ন পদ্ধতি জিএনপি ডিফ্লেক্টর। আশা করি এই 3টা সূত্রের মধ্যে তুমি একটা সূত্র তোমাকে দেখতে হবে, সেটা হচ্ছে ভোক্তার দাম সূচক। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, সেই জন্য এই পার্টটা বেশি করে দেখিও, আর বাকিগুলো থেকে খুব বেশি প্রশ্ন হয় না, তবে আমি দেখাই দিব। তবে জিএনপি ডিফ্লেক্টর বা অব্যক্ত অবমূল্যায়ন পদ্ধতি এখান থেকে এমসিকিউ হয়, আমি দেখাই দিব, টেনশন নিও না তুমি। আমি যতদিন আসি অর্থনীতি সলিউশনে তোমার সামনে ইনশাল্লাহ আমি সামনে রাখবো, তুমি টেনশন নিও না। একদম যা যেভাবে লাগবে আমি প্রতিটা বিষয় তোমাদের সাথে পরিপূর্ণ ইনশাল্লাহ আলোচনা করব। এই বিষয়গুলো তুমি বুঝতে পেরেছো। এরপর আমরা দেখবো হচ্ছে প্রথমে ভোক্তার মূল্য সূচক। দেখো, ভোক্তার মূল্য সূচক যেটাকে বলা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই। এগুলো এমসিকিউতে আসে। সিপিআই এর পুনরূপ কি? কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সূত্রটা দেখো, সামেশন পিএন আর গুণ হচ্ছে কি Q0।
PnQ0 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 আমার সাথে বলতে থাকো PnQ0 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 নিচে হচ্ছে P0 Q0 P0 Q0 P0 Q0 PnQ0 PnQ0 P0 Q0 P0 Q0 আমি একটু এগুলোর ব্যাখ্যাটা দিই দেখো Pn মানে বর্তমান বছরের মূল্য Pn মানে কি বর্তমান বছরের মূল্য মানে Pn মানে দেখো না এই Pn না এটা হচ্ছে নিউ প্রাইস আর কি এটা হচ্ছে নিউ প্রাইস মানে বর্তমান বছরের মূল্য আর P0 মানে হচ্ছে ওল্ড প্রাইস আগের বছরের মূল্য বা বৃত্তি বছরের মূল্য আবার Q0 মানে হচ্ছে আগের বছরের পরিমাণ মানে মানে ওল্ড কোয়ান্টিটি হবে আর কি ওল্ড কোয়ান্টিটি মানে আগের বছরের পরিমাণ আবার Qn এখানে কিন্তু Qn নাই যদি Qn থাকে তখন নিউ কোয়ান্টিটি হবে নিউ কি হবে কোয়ান্টিটি তো নিউ কোয়ান্টিটি হলে সূত্র কি নিউ কোয়ান্টিটি হলে বাংলায় কি বলে নতুন বছরের পরিমাণটা তার মানে Pn বর্তমান বছরের মূল্য P0 বৃত্তি বছরের মূল্য Pn বর্তমান বছরের মূল্য P0 বৃত্তি বছরের মূল্য Qn বৃত্তি বছরের পরিমাণ Q0 বৃত্তি বছরের পরিমাণ কিন্তু আমার এখানে তো Qn নাই আমার জাস্ট এতটুকু যে আমার সূত্রটা মনে করো আমি এটা দেখে দিলাম এটা দেখে দিয়ে তুমি একটু লিখো এই পাশে যে সামেশন Pn Q0 একটু বারবার লিখতে হবে সূত্রগুলো সামেশন PnQ0 আর নিচে হচ্ছে সামেশন P0 আর হচ্ছে Q0 এখানে হচ্ছে দেখো বক্তার মূল্য সূচকে সেটা হচ্ছে Q0 আর এখানে Pn কি হবে Pn বলো না বাকিটা তুমি বলো Pn P0 আর বাকি যা আছে তা এখানে একটা কথা গুরুত্বপূর্ণ বৃত্তি বছরের দামের স্তরকে 100 ধরে সাধারণত বক্তার দাম সূচক যে হারে বৃদ্ধি পায় সেই হারকে মুদ্রাস্ফীতি হার হিসেবে গণ্য করা হয় আচ্ছা এখানে আমরা মানগুলো বসানোর পরে যে উত্তর আসবে এটা সলিউশনটা আমি এখানে যেটা কথা দেওয়া আছে এখানে যদি মনে করো 100 উপরে আসে 100 কি প্লাস মানে 100 উপরে যদি মান আসে তখন যেই মানটা বের হবে ওই মান থেকে 100 বিয়োগ করবা মনে করো ধরে নিলাম হচ্ছে 140 মান আসছে এখানে ক্যালকুলেশন করার পরে তাহলে 140 থেকে 100 বিয়োগ করার পরে যেটা আসবে সেটা উত্তর তবে মান যদি 100-র নিচে আসে যেটা আসবে সেটা উত্তর কথাটা আরেকবার একটু শুনো এখানে ক্যালকুলেশন করার পর 100 দিয়ে গুণ করার পরে যেই মানটা আসবে সেটা যদি 100-র চেয়ে বড় হয় তাহলে ওই মান থেকে মনে করো এটা আসছে 160 তাহলে 160 থেকে 100 বিয়োগ করবা সবসময় যেই মানটা আসবে সেটা যদি 100-র চেয়ে বড় হয় ওই মান থেকে 100 বিয়োগ এরপরে যেটা পাবা সেটা হচ্ছে উত্তর আর যদি 100-র ছোট হয় তখন যেটা আসবে সেটা উত্তর আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না তুমি সহজে বুঝতে পারবা আর ওই ভালো কথা বলে যাচ্ছি যে সেটা হচ্ছে এগুলোর উপরে আমি অনেক সিকিউ ক্লাস নিয়েছি বিগত সালের উপরে সিকিউ ক্লাস নিয়েছি এমসিকিউ ক্লাস নিয়েছি একদম গুছানো রেকর্ড ক্লাস এই রেকর্ড ক্লাসগুলো দেখলে আশা করি এর বাহিরে তোমার মনের মধ্যে কোনো কনফিউশন কাজ করবে না আর কাজ করলেও আমার অর্থনীতির সলিউশন এই বইটি রাখতে পারো এই বইটির পর আর কিচ্ছু তোমার লাগবে না একদম পরিপূর্ণ তুমি একটা গাইডলাইন পাবা আর যারা একাদশে তোমার ছোট ভাই বোন যারা আছে তাদের জন্য সাজেস্ট করিও প্রথম পত্রের বইটা তুমিও নিতে পারবা তোমার জন্য খুবই কার্যকরী বই আর তুমি এই টপিকগুলো একটু বোঝার জন্য বইগুলো তোমার সহায়ক ভূমিকা পালন করবে আচ্ছা এরপর আমরা দেখো উৎপাদকের মূল্য সূচক প্রডিউসার প্রাইস ইন্ডেক্স পিপিআই উৎপাদকের মূল্য সূচক দেখো পিপিআই পরিমাপের অনেকগুলো সূত্র আছে দেখো প্রথম এক নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে ল্যাসপিয়ারের সূত্র কোন পিয়ার ল্যাসপিয়ারের দাম সূচক পদ্ধতি দেখো সূত্রটা হচ্ছে PnQ0 আর নিচে হচ্ছে P0Q0 এটা গুণ 100 এটা হচ্ছে কার ল্যাসপিয়ারের সূত্র এগুলো আসে না বললেই চলে তারপরে একটু জানতে হয় সিলেবাস অন্তর্ভুক্ত তবে অনার্সে কাজে লাগবে তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারে মৌলিক ব্যষ্টিক অর্থনীতি অনার্স সেকেন্ড ইয়ারে উঠলে তুমি মৌলিক সামষ্টিক অর্থনীতি দুটো সাবজেক্ট তোমার সামনে পড়বে ওগুলোতে কাজে আসবে কিন্তু একটু শিখে নাও কাজে আসবে দেখো ল্যাসপিয়ারের সূত্র তার মানে PnQ0 আর প্যাশপিয়ার যদি বলা হয় প্যাশপিয়ার মানে ল্যাস মানে পিছনে ল্যাস মানে কি পিছনে সেই জন্য দেখো Q0 পিছনে সেই জন্য আর প্যাশ মানে সেই সামনে সেই জন্য তার সূত্রটা হচ্ছে PnQn এখানে ভুল আসছে PnQn আর P0Qn দুইটাই Qn মানে বর্তমান বছরের পরিমাণ সেই হিসাব করে Qn আর ফিশারের সূত্র হচ্ছে দেখো ল্যাসপিয়ারের সূত্র গুণ হচ্ছে প্যাশপিয়ারের সূত্র মানে দুইটা গুণ করে দিলে হয় ল্যাসপিয়ার গুণ প্যাশপিয়ারের সূত্র দুইটা গুণ করে দিয়ে উপরে থাকবে √/, গুণ 100 কাজ শেষ আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তাহলে ল্যাসপিয়ারের সূত্র হচ্ছে তো কি আমার সাথে ল্যাসপিয়ারের সূত্র সামেশন
পি এন কিউ জিরো, নিচে হচ্ছে সামেশন পি জিরো কিউ জিরো। আরেকবার বলো, সামেশন পি এন কিউ জিরো, নিচে হচ্ছে সামেশন পি জিরো কিউ জিরো, গুণ হচ্ছে 100। এটা হচ্ছে ল্যাসপিয়ারের সূত্র। আর প্যাশপিয়ারের সূত্র কি হবে? সামেশন পি এন কিউ এন, আর নিচে হচ্ছে সামেশন পি জিরো কিউ এন, দুইটাই কিন্তু কিউ এন মানে বর্তমান অঞ্চলের পরিমাণ। আর প্যাশপিয়ার হচ্ছে ল্যাসপিয়ার এবং প্যাশপিয়ার গুণ করে দিবা, মানে সূত্রগুলো বরাবর হুবহু গুণ করে দিবা, আর উপরে থাকবে, দুইটার উপরে থাকবে রুট ওভার, মানে রুট দিবা, এরপর 100 দিয়ে গুণ করে দিবা। এখন ভিতরে ক্যালকুলেশন শেষ করার পরে মানগুলো বসাই, জাস্ট রুট ওভার করে 100 দিয়ে গুণ করে দিলে তুমি ফিশারের সূত্রটা পাবা। তাহলে ল্যাসপিয়ারের সূত্র, প্যাশপিয়ারের সূত্র, ফিশারের সূত্র, এখান থেকে প্রশ্ন আসে না, আসে না, আসে না, বিগত সালের প্রশ্নগুলো দেখলে আসে না সাধারণত। হ্যাঁ, আরেকটা বলি, কলেজের পরীক্ষা, ওরে বাবা, বিশেষ করে চট্টগ্রাম শহরের কলেজগুলোর পরীক্ষা, আবার হচ্ছে ঢাকার ওই যে বড় নামি দামি কলেজ যেগুলো আছে, ওই কলেজের অনেক সময় পরীক্ষাগুলো হচ্ছে স্টুডেন্টদেরকে আটকাতে চায় আর কি, ওই জন্য অনেক সময় এখান থেকে প্রশ্নগুলো দেয়। তবে বোর্ড এক্সাম মানে আমি একটু তোমাকে বলি, তুমি মনে করো চট্টগ্রাম শহরে থাকো, চট্টগ্রাম কলেজে পড়ো, তুমি ধরে নিলাম। এখন প্রশ্ন যখন হবে, চট্টগ্রাম বিভাগ যখন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড যখন প্রশ্ন প্রণয়ন করছে, এখন এই প্রশ্নে শুধু কি চট্টগ্রাম কলেজের স্টুডেন্টরা পরীক্ষা দিবে, নাকি সব চট্টগ্রাম বিভাগে যত কলেজ আছে সবাই পরীক্ষা দিবে? সবাই পরীক্ষা দিবে। আনোয়ারা, বাঁশখালী, সীতাকুণ্ড, রাউজান, ফটিকছড়ি, মিরাসরাই সবাই পরীক্ষা দিবে। তারপর ওইদিকে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সবাই পরীক্ষা দিবে না? তা এখন সবাই তো দেলোয়ার স্যারের মধ্যে এরকম স্যার পায় না যে অর্থনীতি এত সহজ করে পড়ার জন্য, ইংলিশে এত ভালো টিচার পাচ্ছে না যে সহজ করে পড়ার জন্য। তার মানে প্রশ্ন হবে স্ট্যান্ডার্ড, যাতে গ্রামের ছেলেমেয়েরাও ভালো করে, শহরের ছেলেমেয়েরাও ভালো করে, একদম পারফেক্ট প্রশ্ন হয়। সেজন্য বোর্ডের স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় বলে এখান থেকে সাধারণত প্রশ্ন দেয় না। তবে অনার্স এই সূত্রগুলো কাজে লাগবে। আর কলেজের পরীক্ষাগুলোতে একটু সবগুলোই দেয়, যাতে স্টুডেন্টরা একটু ভালো করে পড়াশোনা করে। কারণ স্টুডেন্ট প্রশ্ন যদি বেশি সহজ করে, বলো যে প্রশ্ন তো সহজ হচ্ছে, এত কিছু পড়ার দরকার কি, প্রশ্ন একটু যখন একটু ঘুরাই, তখন স্টুডেন্টরা পড়াশোনার প্রতি একটু আন্তরিক হয়। সেই জন্য কলেজের টিচাররা খুবই ভালো কাজ করে, তোমাদেরকে একটু আন্তরিক করার জন্য যা যা প্রয়োজন সবই দেয় ওনারা। আচ্ছা, আমরা এরপরে যে বিষয়টা দেখবো, দেখো এখানে এই বিষয়গুলো আমরা এর আগে দেখেছি। দেখো একটু আরেকবার একটু খেয়াল করো। দেখো তো, পি জিরো মানে হচ্ছে বৃত্তি বছরের দাম, পি জিরো হচ্ছে বৃত্তি বছরের দাম, পি জিরো মানে কি? বৃত্তি বছরের দাম, পি জিরো মানে কি? বৃত্তি বছরের দাম। আমার সাথে একটু বলতে হবে দ্রুত, পি জিরো মানে কি হবে? পি জিরো মানে হচ্ছে বৃত্তি বছরের দাম, পি জিরো মানে কি হবে? বৃত্তি বছরের দাম। পিএন মানে হচ্ছে চলতি বছরের দাম, পিএন মানে হচ্ছে চলতি বছরের দাম। কিউএন মানে হচ্ছে চলতি বছরের পরিমাণ, চলতি বছরের দ্রব্য মানে পরিমাণ আর কি। আবার কিউ জিরো মানে হচ্ছে বৃত্তি বছরের পরিমাণ। আশা করি এইগুলা পারবা। তাহলে একটা হচ্ছে, দেখো একটা হচ্ছে পিএন, একটা হচ্ছে পি জিরো, একটা হচ্ছে কিউএন, একটা হচ্ছে কিউ জিরো, এই চারটা মান লাগে আর কি। তবে ল্যাসপিয়ারের মধ্যে হিসাব করা হয় কিউএন আর কিউ জিরো, আর প্যাশপিয়ার বলে যে কিউএন। আবার দুইটা গুণ করে দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার হচ্ছে ফিশারের সূত্র। এখানে এরকম কোটিং কিছু নেই, ল্যাসপিয়ার, প্যাশপিয়ার, ফিশার, ল্যাসপিয়ার, প্যাশপিয়ার, ফিশার, ল্যাসপিয়ার, প্যাশপিয়ার, এরপর হচ্ছে কি ফিশারের সূত্র। এই সূত্রগুলো জানলেই তোমার জন্য একেবারে গুছানো একটা প্রস্তুতি ইনশাল্লাহ তোমার হয়ে যাবে। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে উৎপাদনের অবমূল্যায়ন পদ্ধতি বা জিএনপি ডিফ্ল্যাক্টর, বা ইমপ্লিসিট প্রাইস ইন্ডেক্স সূত্রটা একটু দেখো। সেটা হচ্ছে জিএনপি ডিফ্ল্যাক্টরের সূত্রটা দেখো, আর্থিক জিএনপি, প্রকৃত জিএনপি, আর্থিক জিএনপি, প্রকৃত জিএনপি। এখন প্রশ্ন হতে পারে, স্যার আর্থিক জিএনপি, প্রকৃত জিএনপি কেমনে পাবো? এগুলো দেওয়া থাকবে, এগুলো নিয়ে টেনশন করিও না, এগুলোর কোনো মান দেওয়া পরীক্ষার প্রশ্ন থাকবে, জাস্ট এমসিকিউতে তুমি অ্যান্সার করে দিলে হবে। উপরে তাহলে আর্থিক জিএনপি, নিচে হচ্ছে প্রকৃত জিএনপি, উপরে হচ্ছে আর্থিক জিএনপি, নিচে হচ্ছে প্রকৃত জিএনপি, উপরে হচ্ছে আর্থিক জিএনপি, নিচে হচ্ছে প্রকৃত জিএনপি, বাক করে দিলে কাজ শেষ। এরপর দেখো, এরপরে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে বলে, জিএনপি ডিফ্ল্যাক্টর থেকে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে বলে, তখন বর্তমান বছরে জিএনপি ডিফ্ল্যাক্টরের দেখো, বর্তমান বছরে জিএনপি ডিফ্ল্যাক্টর, এটা হচ্ছে মাইনাস সাইন আছে এখানে, একটা মাইনাস বৃত্তি বছরে জিএনপি ডিফ্ল্যাক্টর, আর নিচে হচ্ছে বৃত্তি বছরে জিএনপি ডিফ্ল্যাক্টর, গুণ হচ্ছে 100। এই যে তুমি একটা জিএনপি ডিফ্ল্যাক্টর এখানে পাবা না, তো পরীক্ষার প্রশ্নে এরকম 2024 সালের একটা দেওয়া আছে, 2023 সালের একটা দেওয়া আছে। তার মানে 2023 সালেরটা হচ্ছে বর্তমান বছরের জিএনপি ডিফ্ল্যাক্টর, 2023 সালেরটা হচ্ছে বৃত্তি বছরের জিএনপি ডিফ্ল্যাক্টর। মানগুলো বসিয়ে দিলে অ্যান্সারটা বের হয়ে আসবে, মানগুলো বসিয়ে দিলে কি চলে আসবে? অ্যান্সারটা বের হয়ে আসবে। তো এটা নিয়ে এত জটিলতা আর কিছু নেই, একদম সহজ করে তুমি অ্যান্সার করতে পারবা। আশা করি তোমার এর মধ্যে কোনো লিমিটেশন কাজ করবে না, সহজে তুমি সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা।
এবং এই বিষয়ে আমি তোমাদের জন্য হচ্ছে যে দুটো বই লিখেছি, সেই দুটো বই তুমি একটু সাথে রাখলে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা চাইলে আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো, এটা তোমাদের কাছে সহজ যদি মনে হয় আর কি। আর যদি মনে হয় যে না এগুলো তোমার জন্য পর্যাপ্ত, তাহলে এতটুকুতে তুমি থাকো। ইনশাল্লাহ আমি একদম সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে ক্লাসগুলো নেওয়া, এই ক্লাসগুলো বন্ধু বান্ধব সবাইকে একটু শেয়ার করিও, আশা করি সবার কাজে আসবে। আর আমরা পরবর্তীতে এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে তোমাদের কিছু রেকর্ডেড ক্লাস নিব, যেগুলো হচ্ছে একদম গাণিতিক বিষয়ে বলি, শুধু গাণিতিক বিষয়, ওখানে অন্য কোনো কিছু থাকবে না, শুধু গাণিতিক বিষয়। আশা করি সেই বিষয়গুলো কাজে লাগবে। তোমরা যে কাজ